নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। টপ নিউজ 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতে নজর রাখতে হচ্ছে এই বুলেটিনে ইসলামপুরের দিকেই, কারণ শুট আউটের ঘটনা। তৃণমূল নেতাকে গুলি করে খুন। দলীয় মিটিং চলছিল, আর দলীয় মিটিং করার সময় দুষ্কৃতী হামলা চলে। শুধু হামলাই চলে না, চলে এলো পাথারি, গুলিও। মৃত্যু হয়েছে তৃণমূল নেতার এবং পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বাপি রায়ের মৃত্যু। গুলিতে আহত হয়েছে তৃণমূল নেতার আরো এক সঙ্গী। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটালো, কি কারণে এই ঘটনা ঘটলো, এই প্রশ্নগুলো বারবার করে উঠতে শুরু করেছে। ইসলামপুরের মাদারীপুরের ঘটনা, এবং আজ সকাল থেকেই গোটা এলাকা থমথমে। কি পরিস্থিতি চঞ্চলের কাছ থেকে জানবো। চঞ্চল, স্বাভাবিকভাবে এলাকায় কি অবস্থা, গোটা এলাকা থমথমে যেমনটা জানা যাচ্ছে, সেটা যেরকম জানতে চাইবো। কি কারণ, কেন, কারা এই ঘটনা ঘটালো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে মাদারীপুর, ওটা আমরা এখন এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। তবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে এখানে এই ধাবার মধ্যে একটা মিটিং চলতেছিল, দলীয় কর্মসূচি নিয়ে একটা আলোচনা চলছিল, এবং সেই আলোচনায় উপস্থিত ছিলেন রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন এবং পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বাপি রায়। তার পাশাপাশি আরো একাধিক মানুষ যারা দলীয় কর্মীরা ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তবে সেখানে আলোচনা চলাকালীন আচমকা দুষ্কৃতীরা উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তবে কি কারণে এই গুলি তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর থেকেই কিন্তু এলাকা থমথমে রয়েছে, এবং আমরা যখন গ্রামে গিয়েছিলাম, গ্রামে কিন্তু এলাকা পরিস্থিতি থমথমে রয়েছে। তবে পরিবারের সদস্য যারা রয়েছে তারাও কিন্তু ঠিক বুঝতে পারছেন না এবং কি কারণে এই খুন হয়েছে এবং কেনই বা এলোপাতাড়ি তার ওই বাপি রায়ের উপরে আক্রমণ করা হলো, এলোপাতাড়ি গুলি করা হলো এবং তার মৃত্যু হলো। এই নিয়ে কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু ধোঁয়াশায় রয়েছে, এবং পাশাপাশি গ্রামবাসী যারা রয়েছে তাদের কিন্তু একটা দাবি উঠতেছে বা অনুমান তারা করতেছে যে এটা রাজনীতিক চক্রান্তের কারণে। এখান থেকেই আসবো, চঞ্চল একটু সঙ্গে থাকো। একজন আহত হয়েছেন যিনি তৃণমূল নেতার সঙ্গী, তিনি কি বলছেন শুনবো। হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, আবারও চঞ্চলের কাছে যাব। চঞ্চল, দলীয় মিটিং চলছিল, কিন্তু তারা একটা ধাবায় বসেছিল, ধাবায় বসে দলীয় মিটিং। আর এই খুনের কারণ কি, এই গুলি চলার ঘটনার কারণ কি মনে হচ্ছে? রাজনৈতিক কোনো কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এটা একটা প্রশ্ন উঠতেছে, কারণ যে এই যে দলীয় কর্মসূচি আমরা স্বাভাবিকভাবে দেখে আসছি যে দলীয় কর্মসূচি হয়তো পঞ্চায়েতে হয় বা কোনো ফাঁকা দিনে আলোতে হয়, কিন্তু রাতে 8টার সময় এই ধাবার মধ্যে দলীয় কর্মসূচি চলছিল, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বিভিন্ন যে যারা গ্রামবাসী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে এবং পরিবারের সদস্য যারা রয়েছে তারাও কিন্তু প্রশ্ন করছেন যে কেন রাতের বেলা এই দলীয় কর্মসূচি হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে মৃত্যুর কারণ, এই মৃত্যুর কারণ নিয়ে কিন্তু গ্রামবাসীরা এবং পরিবারের সদস্যরা তারা বলছেন যে রাজনৈতিক কারণে হতে পারে। কারণ যে এই বাপি রায় তিনি কিন্তু একজন জমি কেনা বেচার কাজ করতেন, অর্থাৎ জমি ব্যবসায়ী ছিলেন, পাশাপাশি ঠিকাদারও কাজ করতেন এবং ঠিকাদার লাইনেও কাজ করতেন। তবে পরিবারে তার স্ত্রী যেটা দাবি রয়েছে যে কি কারণে তার স্বামীকে খুন করা হলো এবং এলোপাতাড়ি গুলি তাকে করে হত্যা করা হলো, কিন্তু তার স্ত্রী বুঝে উঠতে পারছেন না। তবে গ্রামবাসী একাংশের দাবি এটাই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং রাজনৈতিক কারণ হতে পারে এই খুনের পিছনে, এমনটা কিন্তু দাবি করছেন গ্রামবাসীরা। বেশ চঞ্চল, এই ধাবার মালিকের ভাই তিনি কি বলছেন এই গোটা ঘটনাকে নিয়ে? কি হয়েছিল সেই সময়, কি বলছেন তিনি, শোনাবো। এই গুপ্তা যে ধাবা রয়েছে এটা কার? এটা আমার বড় দাদা বিজয় প্রসাদ গুপ্তা নাম ওনার। 8টা 10-15 নাগাদ আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই হোটেলে গুলাগুলি হচ্ছে। তো ইমিডিয়েটলি খুব ভয় ছিল, কানতে কানতে আমাকে বললো, আইসে দেখি এখানে প্রচুর পুলিশ আর লোকের জমাওড়া হয়ে আছে, কিন্তু পুলিশ ততক্ষণে যারা ইনজয়েড ছিল তাদেরকে নিয়ে চলে গেছিল এখান থেকে। যা শুনলাম 10-15 রাউন্ড গুলি চলছে। 20 বছর হয়ে গেল এখানে আমাদের ব্যবসা করতে, আজ পর্যন্ত এরকম সিচুয়েশন আমাদের এখানে আমরা কোনোদিন দেখিনি। সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ সেটা নিয়ে চলে গেছে। শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কোথা থেকে থাকবে স্যার? আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম, তারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি, তদন্ত করছি। আচ্ছা, ওকে স্যার।
আর এবার কাশীবোস লেনের দিকে নজর রাখতেই হবে, তার কারণ মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ। তার দেহ শনাক্ত করা গিয়েছে, নাম পরিচয় জানা গিয়েছে। মৃত শ্যামপুকুরের বাসিন্দা সুপর্ণা শীল, এবং এই মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও জানা যাচ্ছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত সান্নিক আমাদের জানাবে। সান্নিক, কি পরিস্থিতি? মহিলার নাম পরিচয় তো জানা গেল, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো? এই মহিলার পরিবারের তরফ থেকে কি কিছু জানতে পারছো? দেখো সোনিয়া, পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতে সুপর্ণা শীল, তিনি মানসিক ভারসাম্যহীন, তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু তিনি এর আগেও অনেকবারই বাড়ি থেকে বেরিয়ে যেতেন, বাড়ি থেকে বেরিয়ে আবার তিনি সময় মতো বাড়ি চলেও আসতেন। কিন্তু সেদিন বাড়ি থেকে বেরিয়ে তারপর কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। এই তার বাড়ি শ্যামপুকুর থানা এলাকায় তার বাড়ি রয়েছে। সেই বাড়ি থেকে তিনি বেরোন, কিন্তু সেখান থেকে আর তিনি ফিরে আসেননি। পুলিশ সূত্রে যেটা খবর, তিনি হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গিয়েছিলেন কাশীবোস লেনের সামনে, এবং কাশীবোস লেনের বাইরে যে গর্ত খোঁড়া ছিল, কলকাতা পুরসভার তরফে পানীয় জলের কাজ করার জন্য, পাইপ বসানোর জন্য যে গর্ত খোঁড়া হয়েছিল, সেই গর্তেই পড়ে যান সুপর্ণা শীল। এবং সামনে যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরাতেও তার সেই গর্তে পড়ে যাওয়ার ছবি কিন্তু রেকর্ডেড হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই বিষয় নিয়ে পরিবারের তরফে স্থানীয় কাশীবোস লেনের যারা বাসিন্দারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আঙ্গুল তুলছেন পুরসভার ভূমিকার দিকে। কেননা এই সুপর্ণা শীল, যিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তারপরে গতকাল দেহ উদ্ধারের পর পরিবারের লোক এরকম একটা ঘটনা ঘটেছে জানতে পারেন, তারা খোঁজ খবর নিতে শুরু করেন। তারপর তারা জানতে পারেন যে দেহ উদ্ধার হয়েছে সেটা আদতে সুপর্ণা শীলেরই। তারাও কিন্তু প্রশ্ন তুলছেন, যদি গর্ত ওই রকম ভাবে খোলা অবস্থায় না রেখে দেওয়া হতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। এবং অবশ্যই পানীয় জলের কাজ করার জন্য যে গর্ত খোঁড়া হয়েছিল, শুধুমাত্র নির্বাচন পড়ে গিয়েছিল বলে সেই গর্তকে খোলা অবস্থায় কেন রেখে দেওয়া হলো, কেন কোনো রকম ব্যারিকেড বা কোনো কিছু দিয়ে চারদিক ঘিরে রাখা হলো না, সেই প্রশ্নই কিন্তু প্রত্যেকে তুলছেন। পরিবারের তরফেও কিন্তু তেমনটাই দাবি করা হচ্ছে। বেশ সান্নিক, পরিবারের তরফ থেকেও কিন্তু কর্পোরেশনকেই দায়ী করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা তারা কি বলছেন শোনাবো। আমার তো দোকান বন্ধ হয়েছে তখন 3টের সময়, এটা 3:30 সময় নাকি একজন বাইকে করে ভদ্রলোক যাচ্ছিল। সে হঠাৎ উনি বন্ধ পেতে উনি বাইকটা সাইড করে দিয়ে, তা উনি বলছেন নাকি একজন বডি আছে ওখানে। তারপরে সবাই জানতে পেরেছি। আপনারা দেখেছিলেন মানে কেউ পড়ে যাওয়ার মতো? পড়ে গেলে পড়ে গিয়ে মরবার মতন ছিল না, খোলা ছিল গর্তের গর্ত খোলা থাকলেও পড়ে গিয়ে অত বড় মেয়ে ছেলে একটা মরার মতো নয়, তো 1 মাসের 2 মাসের বাচ্চা নয়, তত বড় গর্তটা। এটা গুটিয়ে গাটিয়ে চেপে চাপারি দিল, একটা জ্যান্ত মানুষকে লম্বা করে, সেটা হতে পারে না। পড়ে গেলে কেউ মারা যেতে পারে? এখানে গর্ত ছিল, হতেই পারে না, আমার আইডিয়ার মধ্যে হতে পারে না। মেরে ফেলেছে, হতে পারে। এখন শুনছি তো তাই মনে হচ্ছে আইডিয়ায়। এরকম একটা গর্ত ওপেন অবস্থায় ছিল, সেই তো, আর ওটা ঘেরাও ছিল না। একটা কি জানতো, আমার বন্ধু বলছে এক জায়গায় পড়েছে, পড়ে আবার একে বড় করতে সেখানে ঢুকে গেল। প্রত্যেকেই বলছে গাফিলতি, কেন ওটা ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল না, প্রথমত কোনো ঘেরাই ছিল না। ওই বডি পাওয়ার পরে তারপর তোর জোর হচ্ছে ঘিরছে। আমার যে শোনা, অফিসারও তাই তো, অফিসারও লেগে গেছে, কাজের অনেক গাফিলতিও হয়েছে। তারপরে মেয়েটা অ্যাবনর্মাল, আর অ্যাবনর্মাল কি এমনি হলেও পড়ে যাবে। গাফিলতির কথা আপনারা মনে করছেন? না, পুরসভা তো ডেফিনেটলি আছে, কারণ একটা অন দ্য রোডের উপর যদি আমার একটা গর্ত থাকে, এটা তো ন্যাচারালি, এটা তো গাফিলতি। সাধারণ লোকও পড়ে যেতে পারে বাই চান্স, যদি লোডশেডিং হয়। আমি একটা সাধারণ উদাহরণ, লোডশেডিং যদি হয় অন্ধকারে একটা সুস্থ লোকও পড়ে যেতে পারে, যেভাবে একটা গর্ত পড়ে থাকলে।